আসসালামু আলাইকুম। আজকের গল্প সন্ন্যাসের শুরু। লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। বছর তিনেক আগের কথা। দুন এক্সপ্রেস তখন রাত 10টা নাগাদ হাওড়া ছাড়ে, কি আরও কিছু পরে। এ ট্রেনে ভিড় হবে সে তো জানা কথাই। প্ল্যাটফর্ম এমনিতেই জনারণ্য, তার ওপর কুলিটি যেখানে মাল নিয়ে গিয়ে নামালো সেখানটায় আরও বলা যায় নিশ্ছিদ্র ভিড়। মাল নামাবার জায়গা মেলে না, নিজেরই স্থির থাকা মুশকিল। ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কালীঘাটের মতো অবস্থা। একটু পরে মনে হলো সেখানে একটা কি জটলার মতো চলছে, আর সেটা ঠিক সাধারণ যাত্রীদের নয়। সুবেশ নরনারীর সমাবেশই বেশিরভাগ। মহিলাদের দামি শাড়ি ও মূল্যবান অলংকারের চাকচিক্যের সঙ্গে একটা ভক্তি গদগদ ভাবের প্রতিযোগিতা। সেই সঙ্গে সাহেবী পোশাক পরা কিছু অফিসার, ডাক্তার, উকিল বা বড় ব্যবসাদার গোছের পুরুষদের ঈষৎ দূরে থেকে দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা। এসব দেখে মনে হলো এর সঙ্গে কোনো মহাপুরুষের যোগাযোগ আছে। কৌতূহল হতে একটু এগিয়ে উঁকি মেরে দেখি, ঠিক তাই। সেই জটলার কেন্দ্রবিন্দুতে একখানা চেয়ারে বসে আছেন এক সাধু। অন্তত তাঁর সিল্কের বহির্বাস ও চাদর, দীর্ঘ কেশ, কাঁচা পাকা দাড়ি গোফে তাই বোঝায়। তার পেছনে পাশে দাঁড়িয়ে 3-4জন ধনী গৃহিণী গলদঘর্ম হয়ে পাখার বাতাস করছেন। বাকি অনেকেই কৃতাঞ্জলি পুটে ঘিরে দাঁড়িয়ে। চেয়ারের হাতায় ফুলের মালার স্তূপ। গুরুদেব স্মিত প্রসন্ন মুখে মৃদু কণ্ঠে কী সব বলছেন। শিষ্যরা উৎকণ্ঠ হয়ে শুনে ব্যগ্র কৃতার্থভাবে তার উত্তর দিচ্ছেন। কানে গেল এক বৃদ্ধা মহিলা বলছেন, আপনি যখন যাচ্ছেন বাবা, উৎসবের কোনো অঙ্গহানি হবে না, সব ঠিক জোগাড় হয়ে যাবে। গুরুদেব হাসি হাসি মুখে বললেন, আর আমি যদি না থাকি উৎসব হবে না? তোরা পারবি না চালাতে? তবে এতদিন কি শেখালুম। বৃদ্ধা বেশ গুছিয়ে বলতে গেলেন, বাবা আমরা যন্ত্র, আপনি যন্ত্রী, আপনি ছাড়া এত বড় কাজ। কিন্তু কথা শেষ হবার আগেই প্ল্যাটফর্মে গাড়ি এসে গেল। প্রচণ্ডতর ঠেলাঠেলি চেঁচামেচি দেখলে মনে হয় গাড়িতে আগে ওঠার ওপরই এদের জীবন মরণ নির্ভর করছে। আমার এ যাত্রা ফার্স্ট ক্লাসের টিকিট, চার্ট মিলিয়ে একটা কামরায় উঠলুম। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই দেখি সাড়া শাড়ির বানের মতো সেই দলটি এই বগির ওপরই আছড়ে পড়ল। সে কি প্রচণ্ড গোলমাল! প্রায় সবাই অপর সবাইকে নির্দেশ দিচ্ছে কোন মাল কোথায় রাখা হবে, কে কোন কামরায় যাবে। তা নিয়ে মতভেদের অন্ত নেই। দেখলাম গুরুদেব একা নন, বেশ একদল শিষ্য শিষ্যাও যাচ্ছেন। কথাবার্তায় ভাঙা টুকরো থেকে যা বোঝা গেল কোনো আশ্রমে কিছু উৎসব আছে, সেই উপলক্ষেই যাচ্ছেন এরা। তারই প্রচুর উপকরণ সঙ্গে যাচ্ছে, ফল, মিষ্টি, আনাজ, হ্যাজাগালো থেকে কলাপাতার বস্তা পর্যন্ত কিছুই বাকি নেই। মনটা তিক্ত হয়ে উঠল। এই হট্টগোল সঙ্গে সঙ্গে যাবে সারাটা পথ, সে যে সাংঘাতিক কথা। এ অভিজ্ঞতা আগেও একবার হয়েছে। জানি তো, স্টেশনে স্টেশনে ভক্তদের আগমন আর ভক্তির প্রতিযোগিতা। গুরুর তো জীবনান্ত বটেই, গাড়ির অন্য যাত্রীদেরও প্রাণান্ত। সৌভাগ্যক্রমে আমার কামরায় অন্য যাত্রী ছিল না।
চার্টে নাম আছে বোধহয় বর্ধমান কি আসানসোল থেকে উঠবে। তা হোক, আপাতত তো একটু শান্তি। বিছানা পেতে জামা প্যান্ট খুলে সবে একটু আরাম করে বসেছি। ট্রেন ছাড়ার পর কোলাহলটাও একটু থিতিয়ে এসেছে। হঠাৎ দরজার কাছে দেখি সেই সাধুটির আবির্ভাব। একটু আসতে পারি? প্রসন্ন প্রশান্ত মুখ দেখলে সম্ভ্রম বোধ হয়, তাতে সন্দেহ নেই। আসুন আসুন, ব্যস্ত হয়েই বলি, গাড়ি তো খালি। সাধু ভেতরে এসে সাবধানে দরজাটা টেনে দিলেন। তারপর সামনের বাথে বসে পড়ে দামি সিগারেটের প্যাকেট বার করে একটা আমার দিকে এগিয়ে নিজেও একটা ধরালেন। এরপর কোথায় যাব, কি করি ইত্যাদি দু একটা খুচরো প্রশ্নের পর হঠাৎ গলাটা নামিয়ে বললেন, বাবা, এভাবে হঠাৎ আপনাকে পাওয়া আমার কাছে ভগবানেরই যোগাযোগ মনে হচ্ছে। একটা বড্ড দায়ে ঠেকেছি। মোটামুটি আমার সঙ্গে আপনার স্ট্যাচারের মিল আছে। আপনার কাছে বাড়তি এক সেট জামা কাপড় হবে বাবা? ধুতি পাঞ্জাবি হলেই ভালো হয়। নিদেন প্যান্ট শার্ট? আপনি যে দাম বলবেন আমি তাই দেব, আপনি আবার করিয়ে নেবেন। তার মানে? বিহবল কণ্ঠে প্রশ্ন করি। প্রস্তাবটা ঠিক কি বুঝতেই দেরি হয়। নানা রকম অস্পষ্ট সন্দেহ মনে উঁকি মারে। বলছি বাবা, খুলেই বলছি, নইলে আপনি বুঝবেনই বা কেমন করে। আসলে কি জানেন, আমি এবার সন্ন্যাস নিতে চাই, সত্যিকারের সন্ন্যাস। কিন্তু এই নিজেরই তৈরি জাল ছিঁড়তে না পারলে তো তার হবে না। আর এই পোশাকে, এ চেহারায় পালিয়ে কত দূর যাব। কিন্তু আরও যেন ঘুলিয়ে যায় মাথাটা। আপনি কি সন্ন্যাসী নন? না, আর মিথ্যে বলবো না। ঠিক করেছি আজই শেষ করব যাত্রার এ গাওনা। এ আমার সন্ন্যাসীর সাজ। আমি ব্রাহ্মণ, গুরু বংশের ছেলে। দেশে জমি জমা ছিল, তাই বাবা যখন বিয়ে দিলেন সুপাত্রীর অভাব হয়নি। সুন্দরী বউ, বিয়ে পাশ, ভালো গাইতেও পারে, এসে জুটল আমার ঘরে, যে আমি ম্যাট্রিকের ওপারে যেতে পারিনি। কিছু কিছু সংস্কৃত পড়েছিলাম এক পণ্ডিতের কাছে, সেও বলার মতো কিছু নয়। তা মিছে বলবো না, বউ হয়তো মনে মনে একটু ক্ষুণ্ণ হয়েছিল, তবে আমাকে অযত্ন কি অবহেলা করেনি। বাপের পয়সার অভাবেই তাকে এই ঘরে এসে পড়তে হয়েছিল। তবে সে স্পষ্টই বলতো, মাতাল গেঁজেলের হাতে যে পড়িনি, কিংবা দোজ বরে, এই তো আমার ঢের। বছর 3-4 বেশ কেটেছিল বাবা, একটি ছেলেও হয়েছিল ফুটফুটে। কিন্তু হঠাৎ বাবা মারা যেতে মা আগেই গেছিলেন, চোখে অন্ধকার দেখলুম। জমি জমার যা আয়, তাতে সচ্ছলে চলে না। গুরুগিরির আয়টাও কমে গেল হঠাৎ। এখনকার লোক কেউ কুলগুরু পছন্দ করে না, সবাই চায় মহাপুরুষ ধরতে। আগে যে সব শিষ্যরা বাবাকে বার্ষিক পাঠাতো, তারা হাত বন্ধ করলে। এধারে সকলেই বলতে লাগলো, আমার ছেলেটার মাথা নাকি খুব সাফ, ভালোভাবে পড়ালে একটা মানুষের মতো মানুষ হবে। কিন্তু সে পয়সা কই? আমার স্ত্রী আড়ালে কাঁদেন আর সামনে নিঃশ্বাস ফেলেন। আমি কি করব তা কিছুই ভেবে পাই না। এই যখন অবস্থা, একদিন কলকাতায় ঘুরতে ঘুরতে আমার এক বাল্যবন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ছেলেবেলায় একটা ছেলেকে গোবেড়েন দিয়ে তার হাত ভেঙে দিয়েছিল। ঘরে বাইরে মার খাবার ভয়ে সেই দিনই উধাও হয়ে যায়।
বছর ৬-৭ পরে দেশের এক ভদ্রলোকের সঙ্গে কানাডায় দেখা হয়েছিল। শোনা গেল সেখানে কি ব্যবসা ফেঁদে বসে বেশ ২ পয়সা কামাচ্ছে। সেই যা খবর পাওয়া গেছিল, একেবারে এই দেখা। রঘু নাম। চেহারা, পোশাক, গাড়ি দেখে বুঝলুম এখানেও ভালো রোজগার করে। কি জানি কি হলো তার, আমাকে দেখে জড়িয়ে ধরল, বাড়ি নিয়ে গিয়ে খুব খাওয়ালো। রঘুর সব কাজই তড়িঘড়ি। আমার অবস্থার কথা শুনে বলল, এই গুরুগিরি করবি? দেখ, ভালো বিজনেস, খরচা টর্চা পাবলিসিটি সব আমার, লাভের আধা আধি চাই। বললুম, দূর, আমি তো বর্ণগুরু, কিন্তু এখন কেউ পৌঁছে না। রঘু বলল, ফু, ওসব গুরুর কাল চলে গেছে, মডার্ন গুরু চাই। সে তুই বুঝবি না, যা করবার আমিই করব। তুই শুধু দুটো হেঁয়ালি হেঁয়ালি ধর্মকথা ওড়াতে পারবি তো? বই চাস, ২-৫০০ টাকার বই আনিয়ে দেব। চেহারা ভালো আছে, লেগে যাবে। তা বাবা, খেল দেখালো বটে রঘু। নিজের বাড়িতে রেখে এই সব সাজ পোশাকে সাজিয়ে রটিয়ে দিলে। এক সিদ্ধ মহাপুরুষ হিমালয়ে সাধনা করতেন, জনসমাজে আসতে চান না, সে জোর করে ধরে এনেছে। ব্যাস, আর যায় কোথায়? বড় লোকের বড়লোক বন্ধু সব পিলপিল করে আসতে লাগলো। পসার জমে উঠল দেখতে দেখতে। ৫-৬টা আশ্রম হয়ে গেল ২ বছরের মধ্যে। রঘু পাকা ব্যবসাদার, হিসেব করে আয়ের অর্ধেক নিজে রেখে বাকি টাকা থেকে নিজের নামে আমার স্ত্রীর কাছে টাকা পাঠাতে লাগলো। তাকে জানালো যে আমি দুর্গম পাহাড়ে তপস্যা করতে গেছি। ওকে বলে গেছি সংসারটা দেখতে, ঈশ্বরের ইচ্ছেই ওর অভাব নেই। আর আমি ওর প্রিয় বন্ধু, এটাও তার দায়িত্ব বলেই মনে করে। না, সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত। ছেলে ভালো লেখাপড়া শিখে বিলেতে গেছে, সেখানেই এক কোটিপতি গুজরাটি মেয়ে বিয়ে করে বাসা বেঁধেছে। স্ত্রীও বছর ৫ দেখে স্বামী ত্যাগ করে গেছেন, এই কারণ দেখিয়ে ডিভোর্স নিয়ে এক মিউজিক ডিরেক্টরকে বিয়ে করেছেন। সেজন্যে আমার কোনো ক্ষোভ নেই, আমি খুব খুশি। তিনিও ভালো আছেন। মাত্র দিন ৭ আগে তাঁকে দেখেওছি, রূপে রসে বেশ ঝলমল করছেন এখনো। এক কথায় এদিকের কাজ শেষ। এখন আর এ জুচ্চুরি, এ অভিনয় করতে মন সায় দেয় না। মনে হয় যার নকলেই এই, তার আসলে না জানি আরও কত কি আছে। সেই পরমানন্দ, সেই পরম বিভূতি, ঐশ্বর্যের জন্যে মনটা লালায়িত হয়েছে। কিন্তু এমন জাল বিস্তার করেছি যে আমি ছাড়তে চাইলেও কমলি ছাড়বে না। আমি এ ঠাঁট ছেড়ে দিতে চাইছি শুনলে আরও বড় মহাপুরুষ ভাববে, আরও বেশি করে আঁকড়ে ধরবে। তাই ঠিক করেছি এবার পালাবো। পালাতেই হবে, এক কাপড়ে একা। সদ্গুরুর সন্ধানে যাব, ভিক্ষা করতে করতে যিনি সে আনন্দের স্বাদ দেওয়াতে পারবেন, সেজন্যেই এই সাহায্যটুকু চাইছি। দিলাম ১ সেট ধুতি পাঞ্জাবি বার করে। টাকা বার করেছিলেন, নিইনি। লোকটাকে ভালো লেগে গেছিল। ওর নির্দেশেই বর্ধমান ছাড়বার পর একটা বাথরুমে রেখে এসেছিলুম সেগুলো, সেই সঙ্গে আমার খুর আর কাঁচি। অত বড় দাড়ি আগে ছেঁটে না নিলে কামানো যাবে না। রাত ৩টেই একবার বাথরুম যাবার সময় বেরিয়ে দেখি ভদ্রলোক স্থির হয়ে করিডোরে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে তার দাড়ি গোঁফ কামানো হয়ে গেছে। নিঃশব্দে খুর আর কাঁচি ফেরত দিয়ে একটু হাসলেন। আনন্দ, উত্তেজনা, কৃতজ্ঞতা মেশানো বিচিত্র হাসি। ভোরবেলা নাজিরাবাদে পৌঁছে একটা চেঁচামেচিতে ঘুম ভাঙল।
ওর শিষ্য শিষ্যারা হাহাকার করছেন, বাবা নাকি অন্তর্ধান করেছেন। তার কৌপিন বহির্বাস চাদর, মায়ের জুতো, সিগারেটের কেস সব পড়ে আছে, তার চিহ্ন নেই। ফলে আরও বড় হয়ে গেলেন তিনি। এইভাবে সশরীরে অন্তর্ধান করায় মহামানবত্ব নয়, পুরোপুরি দেবত্বরই প্রমাণ পাওয়া গেল। এত হাতের কাছে পেয়েও তাকে তারা চিনতে পারেনি। হাহাকার আরও সেজন্যেই।